প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মতো আমরা 20-30 সেকেন্ড পর ক্লাসটা শুরু করতে পারি না, যেহেতু সবাই জয়েন করুক। এখন পর্যন্ত এসছে আবু হুরাইরা, সাদিয়া আফরোজ, স্নেহা, শারিয়ার ইসলাম, সাদমান, শাফাত নাফিস, নওশিন, আঞ্জুম, লাবণ্য, শারিয়ার ইসলাম, মিনহাজুল ইসলাম, রবিউল ইসলাম, নাহিদা, দিয়া, হৃদয় কর্মকার, সুদীপ্ত সরকার, তন্ময়, সামিউল, সিজান, নাসিম, সাভিয়া রায়হানা, রায়হামা রহমান, সাব্বির রহমান, মাইশা ফারজানা, মৌমিতা, উত্তম দত্ত, সাদমান সাকিব, টুকটুকি রোজ, পূর্ণিমা হক, সুমাইয়া ইসলাম, হাফিজুর রহমান, হোসেন সাদ জিসান, নীতি সরকার, তাহমিদুল ইসলাম, অমি কি তোমাদের আজকে পরীক্ষা ছিল ভাই কলেজে? মুকসুরা, মেরিন স্বর্ণা, জারিন তাসনিম, জাকারিয়া হোসেন, অঙ্কিতা নাকি অনিকেত প্রান্তর, শিহা, তীর্থ, ফাতেমা জান্নাত, সৌমি, ফাহিম রেজাকে মনে হয় অনেকদিন পর ক্লাসে দেখলাম না, বই বৃক্ষ নিয়ে বোধহয় একটু ব্যস্ত। আবদুল্লাল বাকি, রনক জাহান, মাইনুল ইসলাম, ফয়সাল খান, শান্ত, ফাতেমা আমিন, ফাতেমা ইসলাম। কেমন আছো তুমি? তোমার ফোনের ইচ্ছে করলে এখানে বের করে রাখতে পারো, দেখতে পারো। তো আচ্ছা, আমি পরীক্ষা শেষ হয়ে গেছে না? আচ্ছা, ওকে, মোটামুটি 100-150 পার হয়ে গেছে স্টুডেন্ট। এটা তো আমাদের অনেক সৌভাগ্য যে এতগুলো স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। হ্যাঁ, এটা তো আমার সৌভাগ্য। শুরু করি। ওকে, তো আমরা প্রথমেই তোমাদের অঙ্কগুলো দিয়ে শুরু করি, তাই না? যে অঙ্কগুলো প্রবলেম, যদি কোনোটা আমি স্কিপ করে ফেলি তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো না ভাইয়া, বুঝছো? যদি আমি কোনো কারণে স্কিপ করে ফেলি, শরফুল ইসলাম স্যার প্লিজ সি, জটিল ইংরেজি শুরু করছেন ভাই। ওকে, তো দেখো, যদি কোনো কারণে কারো কোনো প্রবলেম আমি স্কিপ করে ফেলি ভাইয়া, তাহলে সেটা আমাকে সঙ্গে সঙ্গে জানাবা। ওকে, 26 সেকেন্ড পেপার বইটা দাও তাহলে একটু। আজকে অবশ্য তোমাদের খুব কম পড়াবো, আমার কথা যদি তোমরা এটা বিশ্বাস করবা না, কিন্তু জেনুইন কম পড়াবো আর কি। তোমাদের প্রবলেমগুলো সলভ করে আজকে ছেড়ে দেব। তাহলে আজকে আমাদের এই তড়িৎ রসায়নের তড়িৎ বিশ্লেষ্য কোষ অংশটুকু আমরা শেষ করবো। আর প্রথম থেকে যেগুলো বাকি আছে ওগুলো পরে দেখবো, ওগুলো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় লাগে না, অ্যাডমিশন টেস্ট আসার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, আমাদের 6 থেকে অঙ্ক হোমওয়ার্ক ছিল, তাই না? 6, 7, 8 অনেকেই প্রবলেম বলেছে। 8 নাম্বারটা দেখো, তুতের একটু বড় করে নিই। তুতের জলীয় দ্রবণে
40 মিনিট সময় ধরে এত মিলিয়াম বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা নির্ণয় করো, তাই না? আমরা এখানেই সলভটা করে ফেলতে পারি। দেখো ভাই একটু, যে বুঝতেই পারছো ডাব্লিউ ইজ ইকাল টু এ, এটা মানে কি এখানে কপার তুতে, তাই না? 63.5 আই 160 মিলি অ্যাম্পিয়ার, এটাকে আমরা অ্যাম্পিয়ারে বানাবো, 1000 দিয়ে ভাগ করলাম, তাই না? মিলিকে মিলিমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এ আইটি সময় 40 মিনিট, এইটাকে আমরা সেকেন্ড বানাবো 60। ওকে, তার মানে ডাব্লিউ ইকুয়াল এ আই টি হয়ে গেল বাই এক্স। কপার কত এখানে 2, আর তারপর কি 96500, 96500, তাই না? তো এখানে ডাব্লুটা বের হয়ে আসলো। তো ডাব্লু বের হলে তো উত্তর হয়ে যাবে। কয়টা পরমাণু বলেছ? 1 গ্রামে পরমাণু সংখ্যা মনে নেই ভাইয়া তোমাদের? 1 গ্রামে পরমাণু সংখ্যার সূত্র হলো Na/m, ওই কপারের আণবিক ভরও যা পারমাণবিক ভরও তাই। এখন এই যে ডাব্লু যেটা বের হবে অত গ্রামে কয়টা পরমাণু, এই অ্যান্সার হয়ে গেল। এনে অ্যাভোগাড্রোর সংখ্যা, এমটা হলো ওই যে কপারের পারমাণবিক ভর 63.5, আর ডাব্লু ওখান থেকে যেটা বের হবে, তাহলে আমাদের পরমাণু সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারবো। একটু প্লিজ বলো তো তোমরা যারা এই 8 নম্বর অঙ্কটাতে প্রবলেম বলেছিলা তারা আমাকে বলো ক্লিয়ার কিনা। 8 নম্বর অঙ্কে যারা প্রবলেম বলেছিলা তারা ক্লিয়ার কিনা? জাস্ট 6 আর 7 নম্বর তোমরা ভর বের করেছো, আর 8 নম্বরে ভাইয়া শুধুমাত্র ওই ভরে কয়টা পরমাণু, তোমরা পরিবেশ রসায়ন, তারপর হচ্ছে পরিমাণগত রসায়ন এগুলো তো করে এসছো না, যে ওই নির্দিষ্ট ভরের মধ্যে অণু পরমাণু সংখ্যার নির্ণয়, ওইভাবে শুধু তোমাদের গোটা নির্ণয় করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ আফসার, আমরা যাবো ভাই, আমরা তো এখন পার হইনি, আমরা এবার 8 নম্বরে আসি। ওকে, আর যে রাব্বি, সুদীপ্ত সরকার, হোসেন সাদ জিসান, উত্তম দত্ত, সাদিয়া সিদ্দিকা, নওশিন আঞ্জুম লাবণ্য, ফজলে রাব্বি, শাহরিয়ার ইসলাম, হৃদয় কর্মকার, নওশিন সামিয়া, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 9 নাম্বারটাও অনেকে বলেছ, লঘু সালফ্রিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কত কুলম বিদ্যুৎ চালনা করলে আদর্শ উচ্চ চাপে তড়িৎদ্বারে এত এমএল হাইড্রোজেন বের হবে, উৎপন্ন হবে, তাই না? তো ডাব্লিউ ইকুয়াল এ কিউ, যেহেতু কিউ বের করতে বলছে তো আমরা আইটি আর লিখলাম না, তাহলে কিউটা বের করতে হবে। এখন দেখো পারমাণবিক ভর তো আমরা জানি হাইড্রোজেনের 1.008, হাইড্রোজেনের চার্জ হচ্ছে 1, এই যে 1, 965 সূত্রে। এখন ডাব্লুটা আমরা কি করে বের করব? দেখো আমরা খুব ভালো করেই জানি 22.4 লিটার, 22 পয়েন্ট, খেয়াল করো ভাই, এটা আমরা খুব ভালো করে জানি 22.4 লিটার, হাইড্রোজেন মান হচ্ছে 2.016 গ্রাম। তোমরা অনেকে হয়তো বলবো ভাই এখানে 2 গ্রাম লিখলে হতো না? অবশ্যই হতো। আমাদের বইয়ের সাথে উত্তরটা মিলানোর জন্য আমরা 2.016 ধরেছি, কারণ আমাদের বইয়ে 2.016 ধরলে যে বই থেকে অঙ্কটা কপি করেছি উত্তরটা হুবহু মিলে যায়। 2 ধরলেও কোনো সমস্যা নাই, 2 ধরলে 2 ধরে যে মানটা আসবে তুমি সেটা করবা। তাহলে এত লিটার ভর এত যদি হয়, এখানে কত আছে? 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এত লিটারের ভর কত? এই যে সেটাই বের করছি আমরা এখানে। দেখো 22.4 এত গ্রাম, ওই এত লিটারের ভর কত, দেখো এই যে এত গ্রাম বের হয়ে যাবে। তাহলে ডাব্লু এত গ্রাম পেলাম, কিউ এর মানটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাকে প্লিজ তোমরা একটু জানাও 9 নম্বরটা ক্লিয়ার গেল? আচ্ছা শরীফুল ভাই, বইটি নষ্ট করছেন কেন? না ভাই, আমাদের এই বোর্ডটা এমন যে আপনি নষ্ট বইকে আবার নতুন বানাতে পারবেন, নতুন বইকে আবার আপনি নষ্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা। কোথায় আপনি ক্লাস তো নিচ্ছেন না ভাই, বুঝছেন? সারাদিন গেলে ঘুরে বেড়ান, ক্লাস দেন, বাচ্চাদের কিছু শেখান। থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার। এই যে শরীফুল ভাই দেখেন বইটা আবার আগের মতো হয়ে গেছে। তো চলো কি বল, হ্যাঁ 10 নম্বরটা প্রবলেম তোমরা বলো নাই, 11 নাম্বারটাও সেম, 12 নাম্বারটাও তোমরা প্রবলেম বলো নাই, 13 নাম্বার, 14 নাম্বারটা বোধহয় বলেছো, তাই না? একটি তামার তারের মধ্যে দিয়ে, ও আচ্ছা খরিদে হস্ত 14 নাম্বারটা। তারপর 2-1 জন বলেছো বোধহয় যে এত সেকেন্ড ধরে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ কতটি ইলেকট্রন প্রবাহিত, আমরা কিউ এর মানটা বের করে নিলাম, আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি বের করে না, তাহলে এত চার্জ 1 মোল ইলেকট্রন, অর্থাৎ এতটি, তাহলে এত চার্জ কয়টি ইলেকট্রন হয়ে গেল। ওকে, 15 নাম্বার, হ্যাঁ 14 নম্বরটা বললাম যে ভাই, এই যে 14 নম্বরটা, একটি তামার তারের মধ্যে দিয়ে এত সেকেন্ড ধরে এত মিলি অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। তো আমরা কিউ এর মানটা, মোট প্রবাহিত বিদ্যুৎ জেনে নিলাম,
তাহলে 96500 কুলম্ব সমান কতটি ইলেকট্রনের জন্য? এটা অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে এত চার্জ কয়টি ইলেকট্রনের জন্য? হয়ে গেল 14 নম্বরটা। ওকে, এবার 15 নাম্বারটাতে আসি আমরা। 15 দেখছি অনেকেই বলেছে, আমি তো বুঝতেছি না, নিজেই ভয় পেয়ে গেলাম তোমাদের প্রবলেম দেখে, যে এত প্রবলেম। এক যুগের ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করতে পারে, এক মোল পরিমাণ ওই ধাতব আয়ন কি পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। মানে কঠিন কঠিন অঙ্কগুলো করে করে তোমাদের অভ্যাস হয়ে গেছে, তো তাই সহজ অঙ্কগুলো কিছু মনে হয় না। একটি ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করে, তাহলে 1 গ্রাম মোল মানে কি 1 মোল কয়টা পরিবহন করবে? গুণ করে দিলেই তো হয়ে যায় অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে। এই একটি ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করে, তাহলে 1 গ্রাম মোল মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যক, সেইটা কয়টা করবে? তাহলে অ্যান্সারটা হবে 1.6। দেখো তো কত হয় অ্যান্সার, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাই অ্যান্সার। এগুলো কিন্তু ব্রডে দেয় না, জানো, রুয়েটে বোধহয় অঙ্কটা দিয়েছিল। এগুলো কিন্তু সাধারণত এমসিকিউ দিবে, দেখবা মিলছে কি 1.6। মানে তোমরা বড় বড় অঙ্কগুলো করে এসে অভ্যাস হয়ে গেছে, বুঝছো, এই জন্য ছোট অঙ্কগুলোকে আর কিছু মনে হয় না। হ্যাঁ, 9 6 3 6 8 মিলে গেছে তো, 9 6 3 6 8 কুলম্ব। প্লিজ যারা বলেছিলা 15 নাম্বারটা একটু বলো তো ভাই, ক্লিয়ার কিনা? যদি একটি ধাতব আয়ন এত চার্জ বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাহলে 1 মোল কি পরিমাণ করবে? 1 মোল মানে তো অ্যাভোগাড্রোর সংখ্যক। আচ্ছা প্লিজ একটু বলো। সাদমান সাকিব লিখেছো ক্লিয়ার, শিয়া লিখেছো ক্লিয়ার, আনিকা তাবাসসুম ক্লিয়ার। আচ্ছা কি লিখছো? শাড়িয়ার নিলয়। আমরা আসি ভাই, এখন তো 15 নাম্বার আছে না, এটা আগে দেখি, তারপর 16 নাম্বার আসতেছি। আচ্ছা আসমাউল ক্লিয়ার না? কেন ভাইয়া? একটি ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করে, তাহলে 1 মোল কত বিদ্যুৎ পরিবহন করবে? সহজ কথা, তার মানে 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, হ্যাঁ প্রান্ত মণ্ডল এত সোজা। ওকে, থ্যাংক ইউ। 16 নম্বরটা মুখে মুখে হবে, জানো, এটা ঢাকা ইউনিভার্সিটি 6-7 সেশনে দিয়েছিল। 16 নম্বর অঙ্কটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, দেখো অঙ্ক করা লাগবে না। সোডিয়াম এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর 23 এবং 40। সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়ামের দ্রবণের মধ্যে দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলে এতে ক্যাথোডে এত গ্রাম সোডিয়াম জমা হলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? এই প্রক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়েছিল? দেখো তো, 23 হলো সোডিয়ামের পারমাণবিক ভর। সোডিয়াম আমি অঙ্ক করে দিচ্ছি, কিন্তু মুখে মুখে বলছি আগে। দেখো 23 হলো সোডিয়ামের পারমাণবিক ভর, সোডিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 1। তার মানে 23 গ্রাম সোডিয়াম সঞ্চিত করতে আমার বিদ্যুৎ প্রবাহিত করতে হবে 96500। এটা মুখে মুখে বলছি। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 এবং সোডিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 1। তার মানে আমরা জানি যে 1 মোল পরিমাণ কোনো পদার্থ সঞ্চিত করতে হলে তার তুল্য সংখ্যা ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। তো 23 গ্রাম পদার্থ সঞ্চিত করতে হলে বিদ্যুৎ চালনা করতে হবে 96500 কুলম্ব। তাহলে 2.3 গ্রাম উৎপন্ন করতে হলে কত চালনা করতে হবে? 10 দিয়ে ভাগ। আরে 23 এর জন্য যদি হয় 96500 কুলম্ব, তাহলে 2.3 এর জন্য কত হবে? 9650 কুলম্ব। এইটা একটা তো মিলে গেছে কি? ঠিক আছে, আমি সূত্র দিয়ে করে দিচ্ছি, টেনশন নাই। এবার ক্যালসিয়াম কতটুকু জমাবে, তাই তো? তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক 40, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। তার মানে 96500 ইন্টু 2, কারণ তুল্য সংখ্যা যেহেতু 2 ক্যালসিয়ামের, তাহলে এত কুলম্ব চালনা করলে জমা হবে 40 গ্রাম। আর কতটুকু আছে এখানে? হ্যাঁ, ও আচ্ছা, কি জমা ওটাই বের করতে হবে, সরি। তাহলে 9650 চালনা করলে কতটুকু জমা হবে? তাহলে 40 গুণ 9650 বাই 2
96500। তাহলে হচ্ছে 2 গ্রাম। অ্যান্সার কত আছে? 2 গ্রাম। এই তো মুখে মুখে করা যায়, আমি সূত্র তো করে দিচ্ছি, সমস্যা নাই। এই যে আমি মুখে মুখে করলাম, এটা বুঝতে পারলা কিনা বলো তো ভাই? যে ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 গুণ 96500 করলাম, এত কলম চালানো করে জমা হবে 40 গ্রাম। অতএব এত করে আর করলে কত হয়ে গেল। এবার সূত্র তো অঙ্কটা করে দিই তোমাদের। প্রথমেই সোডিয়ামের আমাকে বের করতে হবে না, প্রথমে সোডিয়াম জমা হয় কত গ্রাম? এত গ্রাম। তাহলে আমাকে বিদ্যুতের পরিমাণটা বের করতে হবে। W = ZQ বাই X 96500। তাহলে ডাব্লুটা আমার হচ্ছে 2.3, কিউ এর মানটা আমাদেরকে বের করতে হবে। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, এক্স এর মান হচ্ছে 1। ঠিক আছে, ডাব্লু হলো 2.3, জেড হলো 23, এই জেড কেন এখানে, এ হলো 23 আর কিউ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে কিউটা বের হবে, ক্যালকুলেশন করলো যে 9650 কুলম। ঠিক আছে, ডাব্লু = AQ বাই X 96500। ডাব্লু আমার 2.3 গ্রাম বলে দিয়েছে, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, এক্স এর মান হচ্ছে 1, এই তো কিউ এর মানটা আমাদের সহজে বের হয়ে গেল। এবার কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে? ক্যালসিয়ামের ভর আমাদেরকে এবার বের করতে হবে। ডাব্লু = AQ বাই X 96500। তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর তো বলেই দিছে 40, কিউ এর মান তো পেয়ে গেলাম 9650, ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2। এই তো ডাব্লু বের করলে উত্তর হয়ে যাবে, যেভাবেই করো না কেন একই জিনিস। এখন তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও যে বিষয়টা ক্লিয়ার কেনা। তোমাদের জন্য সুখবর হলো আজকে আমি কম পড়াবো আর কি, ঠিক আছে, অল্প পড়ানো হবে। 14 নম্বরের তুল্য নাম্বার কি 1? 14 নম্বরের একটি তামার তারের মধ্যে দিয়ে এত দূরে চালার কত, এখানে তুল্য সংখ্যা লাগছে কেন তোমার? এখানে তুল্য সংখ্যা কেন লাগছে বলো দেখি? 1 মোল ইলেকট্রন, এখানে তুল্য সংখ্যা তো লাগবে না। তামার তুল্য সংখ্যা 2, কিন্তু তুল্য সংখ্যা তো লাগবেই না এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। 18 না, ঢাকা ইউনিভার্সিটি 6, এটাও মুখোমুখি হবে। 18 নাম্বারটাও মুখোমুখি হবে। দেখো এগুলো অঙ্ক করা লাগবেই না। আচ্ছা, অনেকে 20 নাম্বার বলেছো, যারা 20 নাম্বার বলেছো তারা অবশ্যই, আমি শিওর যারা 20 নাম্বার বলেছো তারা 9 নাম্বার অঙ্কটা করো নাই। কারণ প্রবলেম হলে 9 নাম্বারটা হওয়ার কথা, 20 নাম্বার কেন হবে? কারণ 9 আর 20 একই, শুধু সংখ্যা চেঞ্জ। যারা ফাঁকি দিয়েছো 9 নাম্বারটা বুঝালাম, 20 নাম্বারটা হয়ে যাবে। এবার 18 নাম্বারটা করবো আমরা। 18, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের ভিন্ন ভিন্ন দ্রবণে এত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে কত ম্যাগনেসিয়াম কত সোডিয়াম সঞ্চিত হবে, অ্যানোডে কত গ্রাম ক্লোরিন নির্গত হবে? মুখে মুখে হবে। দেখো এটাও, সেইটা হলো ম্যাগনেসিয়ামের চার্জ কত? 2। তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে জমা হবে কত গ্রাম ম্যাগনেসিয়াম? 24। তাহলে 0.2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কতটুকু জমা হবে? 2.4। আবারও বলছি, ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে জমা হবে 1 মোল। 2 ফ্যারাডে চালনা জমা করবে 24 গ্রাম। অঙ্কে আছে 0.2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কতটুকু জমা হবে? ক্যালকুলেট করো, 2.4 গ্রাম। উত্তর হয়ে গেল। এটাকে এমনিতে এমসিকিউ দিয়েছে, দেখছো না, ঢাকা ভার্সিটি 6-7 সেশন এমসিকিউ দিয়েছে। হয়ে গেল আমার সোডিয়াম ম্যাগনেসিয়াম। এবার সোডিয়ামের পালা। সোডিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 ফ্যারাডে চালনা করলে জমা হবে কতটুকু? 23 গ্রাম। তাহলে 2 ফ্যারাডে চালনা করলে কতটুকু? 46 গ্রাম। বলো ভাই 2 ফ্যারাডে কেন করলেন? কারণ 0.2 আছে, যে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে 0.2 ফ্যারাডে চালনা করলে কতটুকু জমা হবে? 4.6 গ্রাম। 0.2 আসতো, জাস্ট একটু চালাকি করলাম আর কি, এই জন্য 1 থেকে, তো ইচ্ছে করলে একবারে করে ফেলতে পারো, সমস্যা নাই। তাহলে 1 ফ্যারাডে 2 ফ্যারাডে 46, তাহলে 0.2 ফ্যারাডে কত? 4.6। এবার কি ক্লোরিনের পালা। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ক্লোরিনের চার্জ হচ্ছে 1।
আর যদি ক্লোরিনের আণবিক ভর ধরো 71, তাহলে 2 ফ্যারাডে ধরতে হবে, তুল্য সংখ্যা 2। তাহলে 2 ফ্যারাডে চালনা করলে জমা হবে 71 গ্রাম। অতএব 0.2 ফ্যারাডে চালনা করলে কত হবে? 7.1 গ্রাম। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35, বুঝছো? চার্জ হচ্ছে 1, তাহলে 1 ফ্যারাডে চালনা করলে জমা হবে 35 গ্রাম। তাহলে 2 ফ্যারাডের জন্য কত হবে? 71 গ্রাম। তাহলে 0.2 এর জন্য কত? 7.1 গ্রাম। এই দেখো উত্তর মিলে গেছে, 7.1 গ্রাম। এগুলো ব্রডে দিবে না, বুঝছো? এগুলো এমসিকে দিবে। আচ্ছা, মোহতাসিন উর রহমান সজীব লিখেছ, আপনি কম পড়াবেন এটা বিশ্বাস করি না। কেন ভাইয়া, আমি কি খুব বেশি অবিশ্বাসী কাজ করে ফেলেছি ভাইয়া তোমাদের সঙ্গে? আমি তো কমই পড়াতে চাই, বুঝছো? অনেক সময় হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, ফারজানা রুমা লিখছে এত ইজি করে। তোমাদের কাজই তো জটিল করা, কোনো কিছুকে জটিলভাবে চিন্তা করা। কেউ কোনো কথা বলে জটিলভাবে ভাবা। জীবনটাকে খুব সহজ সরল মনে করতে পারো না কেন বলো দেখি? জীবনটাকে যত বেশি সহজ সরল মনে করতে পারবা, জীবনটাকে তত বেশি উপভোগ করতে পারবা, বুঝছো? এটা খুব সহজেই কিন্তু আমরা করে ফেললাম। 17 নাম্বার বলেছে একজন, না একদম সেম ভাইয়া। 17 নাম্বারটা ওই যে কপারের পরমাণু বের করলাম ওরকমই, W=AIT, ডাব্লুটা বের করে ফেলবা, ভর বের হবে, ওই যে অত গ্রামে কয়টা পরমাণু আছে এখান থেকে সহজে বের হয়ে যাবে। ঠিক ওই যে কপারের ক্ষেত্রে যে পদটা বের করলাম ভাইয়া, সেরকম। 20 তো হয়ে গেল আমাদের। একুশ নাম্বারটা, 21 অনেক জটিল করে করেছে না? আচ্ছা 21 নম্বর বলেছে। হ্যাঁ আমি 21 নম্বর অনেকেই বলেছে, অসুবিধা নাই। 21 কি বলেছে করে দেওয়া, শুধু মুখে মুখে বলে দিই তাহলেই হয়ে যাবে। 0.5 লিটার আয়তনের 2 মোল নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ 6 ঘন্টা যাবত চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে তড়িৎ বিশ্লেষণে কত ঘনমাত্রা ইউজ হয়ে গেছে সেটা বের করি আমরা। তড়িৎ বিশ্লেষণে কত ঘনমাত্রা ইউজ হচ্ছে সেটা বের করি। সূত্র কি জানি? C=W/mv। যেহেতু আমার এখানে আয়তনটা লিটারে আছে, তাই আমরা W × 1000, এই 1000টা আর দিইনি কিন্তু। যেহেতু এখানে আয়তন লিটার, তাই 1000টা ভাই আমরা দিইনি, ঠিক আছে? তাহলে ডাব্লুটা আমাদের তো সরাসরি দেওয়া নাই এখানে, ডাব্লু আমরা বের করে ফেলতে পারি AIT/x সূত্র দিয়ে। তো নিকেলের তো পারমাণবিক ভর আমরা জানি 58.7, কতটুকু বিদ্যুৎ চালানো? 3.7 অ্যাম্পিয়ার। আর 6 ঘন্টা ধরে ওটাকে সেকেন্ড বানাতে হবে। আর নিকেলের তো বুঝতেই পারছো সূত্র, এই যে যৌগ দেখে চার্জ হচ্ছে 2, 9, 6, 5, 0, 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ডাব্লুটা বের করে ফেললাম, ঠিক আছে? এখান থেকে ডাব্লুটা বের করে ফেললাম। আর এই যে আণবিক ভর আমার এখানে ব্যবহার হচ্ছে 58.7, আর আয়তন তো 0.5 লিটার। তাহলে এত ঘনমাত্রা আমার তড়িৎ বিশ্লেষণে ব্যবহার হয়ে গেছে। অর্থাৎ ওই যে দ্রবটা নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করার কারণে এত ঘনমাত্রা ওখান থেকে কমে গেছে। আর প্রাথমিক নিয়েছিলাম কত আমরা? এত মোল। তাহলে এখন তড়িৎ বিশ্লেষণের পর অবশিষ্ট থাকবে কতটুকু? এইটা বিয়োগ করা হয়েছে। একটু প্লিজ তোমরা যারা 21 নাম্বারটা বলেছিলা, আমাকে একটু প্লিজ বলো তো ভাই ক্লিয়ার কিনা? আচ্ছা ফুয়াদ ভালো লিখেছে, পড়ানোর পরিমাণ আমাদের প্রবলেমের সমানুপাতিক। অবশ্যই তোমাদের প্রবলেম যত বেশি হবে আমরা তত বেশিক্ষণ ধরে পড়বো। ওকে ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখেছ? বললাম তো সব সময় জীবনটাকে ইজি করে দেখবা, আর জীবনটাকে প্রতি মুহূর্তে উপভোগ করবা। আজকের দিনটা যে তোমার কাছ থেকে চলে যাবে এটা কিন্তু তুমি ফিরে পাবে না। কালকে একটা নতুন দিন শুরু হবে, তোমার জীবন থেকে কিন্তু একটা দিন আলটিমেটলি কমে গেল। তাই নিয়ম হচ্ছে যতটা সময় পাও যতটা সম্ভব জীবনটাকে উপভোগ করো। তাহলে আবার উপভোগ করতে গেলে জীবনটাকে খুব সহজভাবে দেখতে হবে। ওকে 24 সালফারিক অ্যাসিডের জলীয় দ্রবণে এত অ্যাম্পিয়ার তড়িৎ 6 ঘন্টা ধাবত প্রবাহিত কত গ্রাম পানি বিয়োজিত হবে? তাই তো পানির বিয়োজন মানে আমাকে W=AIT/x 96500, তাই তো? ওকে, তো পানির ভর তো সবাই জানো 18। এটা নিয়ে কার কোনো দ্বিধা নাই। কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ? 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ চালনা করা হয়েছে 10 মিনিট। হ্যাঁ ও আচ্ছা, আমি নিচেটা দেখতে পাইছি 0.5। থ্যাংক ইউ। 18
0.5 টি এর মান কত 6 গুণটা যাবত নাকি তাহলে 6 গুণ 60 গুণ 60 তাই তো x এর মান কত পানিকে যদি আমরা বিয়োজিত করি আমরা খুব ভালো করেই জানি এখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয় অর্থাৎ সহজ কথা হচ্ছে x টা হচ্ছে তুল্য পানির তুল্য সংখ্যা কত 2 এই পানির তুল্য সংখ্যা কত 2 কারণ পানি যখন আয়নিত হাইড্রোজেন আর অক্সিজেন কনভার্ট করে দেয় কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় দুইটা আর সহজ কথা হচ্ছে যদি এভাবে চিন্তা নাও করতে পারো এই যে মনে নাই নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে ধনাত্মক আয়ন সংখ্যা ইনটু ওই আয়নের যোজনী ওই যে পরিমাণগত রসায়নে শিখেছিলাম তার ধনাত্মক হাইড্রোজেন কয়টা আছে দুইটা আর হাইড্রোজেনের যোজনী কত 1 তাহলে 2 একে 2 অর্থাৎ x এর মান হচ্ছে 2 এই তো ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে খুব সহজ তোমাদের বইগুলোর উদাহরণ হয়তো অঙ্কগুলো অনেক জটিল করে করা আছে কিন্তু এগুলো খুবই সহজ ক্লিয়ার কিনা 24 নাম্বারটা ক্লিয়ার কিনা ভাই বলো পোলাপানদের x এর মানটা নিয়ে প্রবলেম হয় মাথায় রাখবা x এর মানটা হচ্ছে 2 ওকে থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ তার মানে আমি যে অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আমার মনে হয় সেই অঙ্কগুলোতে তোমাদের আর এখন কারো কোনো প্রবলেম নাই আছে কি ভাই থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ তাহলে এখন আমরা শুরু করব ফ্যারাডের দ্বিতীয় সূত্র ক্লাসের উপস্থিতি খুবই কম 145 জনের মতো হ্যাঁ আমি দুর্ভাগ্য যে তোমাদের কোর্স একদম অনলাইনে শেষের দিকে কিন্তু তোমাদের ক্লাসগুলোকে ভালো লাগাতে পারলাম না কি বলো 2 হল অ্যান্সার মিলে না 2 হল অ্যান্সার মিলবে ক্যালকুলেশন করো 26 নাম্বার লিখেছ এত লোক ওই যে একই ভাই তোমার তার মানে আগের অঙ্কটা করো নাই 26 নাম্বার আর এইটা একই ভাই তোমরা করো নাই যে 26 আর হচ্ছে এই যে 14 এগুলোর সরি 26 আর 9 এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই ওকে আচ্ছা ফারদা এত ইজি চিন্তা করো না থ্যাংক ইউ সো মাচ তোমাদের বলেছিলাম না এই অধ্যায়টা আমরা তো কেবল আসি খুব ছোট্ট জায়গাতে আর কি তড়িৎ বিশ্লেষ্য কোষ এটাকে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বলি আমরা আমি আসবো দাঁড়াও তখন বলবো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ কি এগুলো বলবো তাহলে আমাদের ফ্যারাডের সূত্রটা কম প্রথম সূত্র এবং আসলে এখানে অনেক অঙ্ক ছিল যেগুলো প্রথম সূত্রে দিয়ে করা উচিত আমি তোমাদের সরি দ্বিতীয় সূত্র দিয়ে করা উচিত আমি তোমাদের আসলে প্রথম সূত্র দিয়ে করিয়েছি কোনো অসুবিধা নাই কি বলো এখানে উত্তর মিলছে না তোমাদের দেখি সালফেট জলে দেবো না এত অ্যাম্পিয়ার তড়িৎ 6 গুণ পাওয়া থাকলে কত গ্রাম পানি বিয়োজিত হবে W = কত আচ্ছা 1.0 ও 18 সরি 18 তারপর কত 0.5 ইন্টু 6 6 ঘন্টা না 6 ইন্টু 60 ইন্টু 60 বাই 2 9 6 5 0 0 18 গুণ 0.5 গুণ 6 গুণ 60 গুণ 60 ভাগ 2 ভাগ 9 6 5 0 0 1.00725 কি বলো 1.0072 ওই যে 5 এগুলো ঠিক আছে মিলে গেছে তো ভাই তোমরা বলছো মিলছে না মিলছে তো একই ভাই কোনো অসুবিধা বইয়ের সঙ্গে উত্তর হয়তো বা পানির ভর আর 18 সামথিং ধরতে পারো ওটা কোনো বিষয় না তুমি যেটা ধরে করবা সেটা করলেই হলো ভাই হ্যাঁ ফ্যারাডের দ্বিতীয় সূত্র আমরা গতদিন কি বলেছিলাম ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে একই পরিমাণ তড়িৎ চালনা করতে হবে তাই না ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি করব একই পরিমাণ তড়িৎ চালনা করব এই যে মনে করো কপার সালফেট
তারপর মনে করো সিলভার নাইট্রেট, আর কি নিব, ধরে নাও ক্যালসিয়াম সালফেট। তিনটা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য চালনা করেছি আমরা। তো সবার মধ্যে দিয়েই মনে করো 5 কুলম্ব বিদ্যুৎ আমরা চালনা করছি, একই বিদ্যুৎ চালনা করছি। তাহলে সবার মধ্যে দিয়ে যদি আমরা একই পরিমাণ বিদ্যুৎ চালনা করি, তাহলে বলো তো ভাই একটু কোনটার বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে কপার সালফেট, সিলভার নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট সবগুলোর মধ্যে দিয়ে আমি একই পরিমাণ তড়িৎ চালনা করেছি, একই পরিমাণ তড়িৎ চালনা করেছি। মনে করো সবার মধ্যে আমি 5 কুলম্ব বিদ্যুৎ চালনা করছি। তাহলে সব আবার কি লিখছি, তাহলে তোমরা আমাকে একটু বলো কপার সালফেট, সিলভার নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট তিনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি আমি একই পরিমাণ তড়িৎ চালনা করি, তাহলে কোন পদার্থটা আমাদের বেশি পরিমাণ সঞ্চিত হবে? আমাকে একটু কমেন্টে জানাও। কপার হবে? ক্যাথোডে কোনটা বেশি সঞ্চিত হবে, কপার নাকি সিলভার নাকি ক্যালসিয়াম? আমি কপার সালফেট, সিলভার নাইট্রেট এবং ক্যালসিয়াম সালফেট তিনটার মধ্যে দিয়ে আমি সেম পরিমাণ বিদ্যুৎ যদি চালনা করি, সেম পরিমাণ বিদ্যুৎ চালনা করলাম, তাহলে তোমরা আমাকে বলো, ধরো তিনটার মধ্যে দিয়ে আমি 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে নাও, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ পদার্থ কোনটাতে সঞ্চিত হবে? আচ্ছা, কেউ লিখছো কপার, কেউ লিখছো সিলভার। আচ্ছা আচ্ছা, খেয়াল করো কপারের তুল্য সংখ্যা হচ্ছে কত? 2 এবং তার পারমাণবিক ভর কত? 63.5। তার মানে 2 ফ্যারাডে আমি যদি বিদ্যুৎ চালনা করি, তাহলে আমার কপার সঞ্চিত হবে 63.5 গ্রাম। আচ্ছা, আমার সিলভার সঞ্চিত হবে 108 গুণ 2, কারণ সিলভারের তুল্য সংখ্যা হচ্ছে কত ভাই বলো দেখি? 2। ভালো করে খেয়াল করো, আমি যদি 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি, আমি যদি 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি সবগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে, তাহলে ক্যাথোডে আমার কপার সঞ্চিত হবে 63.5 গ্রাম আর সিলভার সঞ্চিত হবে 108 গুণ 2, কারণ সিলভারের তুল্য সংখ্যা হচ্ছে 1। কি সিলভার তুল্য সংখ্যা কত? 1। আচ্ছা, আর ক্যালসিয়ামের তুল্য না না ওটা তো অ্যানোডে যুক্ত হবে, ওটা আলাদা জিনিস। আর ক্যালসিয়াম যুক্ত হবে 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্লিজ প্লিজ আমরা দেখতে পাচ্ছি যে সেম পরিমাণ 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার কারণে সবচেয়ে বেশি সিলভার সঞ্চিত হচ্ছে, তারপর কপার, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা কি দাঁড়ালো খেয়াল করো তোমরা। বিষয়টা দাঁড়ালো যে তার মানে এই দুটার তুল্য সংখ্যা একই ছিল, এই দুইটার তুল্য সংখ্যা একই ছিল, কিন্তু এর পারমাণবিক ভর বেশি হওয়ার কারণে এইটা বেশি পরিমাণ সঞ্চিত হচ্ছে। কি ঠিক কিনা বলো দেখি? আচ্ছা, গেল। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে একইভাবে তড়িৎ চালনা করি, তাহলে আমার যে পদার্থ সঞ্চিত হবে তা সেটার পারমাণবিক ভরের সমানুপাতিক। কারণ পারমাণবিক ভর যদি বেশি হয়, তাহলে অবশ্যই পারমাণবিক ভর যদি বেশি হয়, তাহলে অবশ্যই বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। ওকে, এবার ব্যাপারটা আসো তোমরা, এবার ব্যাপারটা আসো তোমরা। যদি আমি এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতাম, যদি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতাম, তাহলে কি হতো দেখো? 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার কারণে আমার 63 গ্রাম সঞ্চিত হচ্ছে, 40 গ্রাম। আর অ্যালুমিনিয়াম কতটুকু সঞ্চিত হতো? কারণ অ্যালুমিনিয়ামের 3 ফ্যারাডে চালনা করলে জমা হবে 27 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে চালনা করলে কত, সরি 2 ফ্যারাডে করলে কত হচ্ছে? তাহলে 2 গুণ 27 বাই কত হচ্ছে? 3। তার মানে তার পারমাণবিক ভরের চেয়েও কমে যাচ্ছে। তার মানে চার্জ যদি বেশি হয়ে যায়, তাহলে কম পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। বোঝনি? দেখছো না, এর চার্জ কম, সিলভারের চার্জ 1, তাই দেখো 2 দিয়ে গুণ করলাম, বেশি পরিমাণ সঞ্চিত হচ্ছে। আর এর চার্জ বেশি, তাই দেখো কম পরিমাণ। অর্থাৎ পদার্থ সঞ্চিত পদার্থ তার চার্জের কি ব্যস্তানুপাত।
অর্থাৎ যার চার্জ বেশি হবে অবশ্যই তার কম পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। ঠিক আছে, দেখো সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, আর ধরো অ্যালুমিনিয়াম। আমি দেখো ভিন্ন ভিন্ন তড়িৎ পদার্থের মধ্যে দিয়ে যদি আমি 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করি, এইটা জমা হচ্ছে কত 23 গ্রাম, এটা জমা হচ্ছে কত 24/2, এখানে চার্জ দিয়ে ভাগ হচ্ছে, এটা জমা হচ্ছে কত 27/3, চার্জ দিয়ে ভাগ হচ্ছে। অর্থাৎ সঞ্চিত পদার্থ তার পারমাণবিক ভরের সমানুপাতিক আর চার্জের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি একসঙ্গে W = A/x। তোমাদের বইয়ে এত ভেঙে ভেঙে বলা নাই, আমি খুব ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমাদের বইয়ে সরাসরি বলা আছে। সরাসরি কি বলা আছে বলতেছি, তোমরা আমাকে আগে এইটুকু একটু বলো, তোমরা এইটুকু বুঝতে পারলা কিনা ভাই বলো, এইটুকু ক্লিয়ার কিনা? তোমাদের বইয়ে কিন্তু এত ভেঙে বলা নাই, বই কি বলা আছে বলতেছি, দাঁড়াও। সরি সরি ওকে, থ্যাংক ইউ। তাই না, এখানে খেয়াল করলেই পাবা যে আমি যখন 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছি, এইটা জমা হচ্ছে 23 গ্রাম, এইটা জমা হচ্ছে 2 গ্রাম, তার মানে সব পারমাণবিক চার্জ দিয়ে ভাগ হচ্ছে। অর্থাৎ আমাদের বইয়ে সরাসরি যেটা বলা আছে সেইটা কি শোনো, আমরা বলতো পারমাণবিক ভরকে তো আমরা চার্জ দিয়ে ভাগ করি, পারমাণবিক ভরকে যদি আমরা চার্জ দিয়ে ভাগ করি তাহলে সেটা কি পাই আমরা? তুল্য ভর। পারমাণবিক ভরকে চার্জ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা কি? তুল্য ভর। তোমাদের বইয়ে সরাসরি বলা আছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে যদি একই পরিমাণ তড়িৎ চালনা করা হয় তাহলে বিভিন্ন তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তা তাদের নিজ নিজ তুল্য ভরের সমানুপাতিক। A/x মানে কি বলতো? A/x মানে কি? তুল্য ভর, ইকুইভ্যালেন্ট ওয়েট। তাই তোমাদের বইয়ে সরাসরি বলা আছে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তা তাদের নিজ নিজ তুল্য ভরের সমানুপাতিক। এইটা তোমাদের বইয়ে বলা আছে সরাসরি। জাস্ট আমি তোমাদের বুঝাই দিলাম ব্যাপারটা কেন এমন হলো। কারণ বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে যদি আমরা একই পরিমাণ, যে কোনো এক পরিমাণ চালনা করো, দেখবা যার পারমাণবিক ভর বেশি তার বেশি পরিমাণ সঞ্চিত হবে। আবার পারমাণবিক বেশি অর্থাৎ চার্জ যদি বেশি হয় তাহলে কম পরিমাণ, চার্জ বেশি মানে বেশি টাকা লাগে ওখানে খরচ করতে, তার কম পরিমাণ প্রোডাক্ট পাবা। তাহলে আলটিমেটলি যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা সেম একই পরিমাণ তড়িৎ চালনা করি তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তা তাদের নিজ নিজ তুল্য ভরের সমানুপাতিক। ওকে, ক্লিয়ার কি ভাইয়া তোমরা? যে তোমাদের বই লেখা আছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা একই পরিমাণ তড়িৎ চালনা করি তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তা তাদের নিজ নিজ তুল্য ভরের। কথাটা আসলো কোত্থেকে বুঝতে পারলা তুমি? যে সেম পরিমাণ পদার্থ যদি বিদ্যুৎ যদি আমরা বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে চালনা করি তাহলে যার পারমাণবিক, দেখো দুটার চার্জ একই কিন্তু এর পারমাণবিক ভর বেশি হওয়ার কারণে বেশি সঞ্চিত হচ্ছে। আবার পারমাণবিক ভর যদি একই হয়, চার্জ যদি বেশি হয় তাহলে আবার কম পরিমাণ সঞ্চিত হবে, কারণ ওদের ভাগ হয়ে যাবে। অর্থাৎ এইটা হাজারি স্যারের বই অবশ্য লেখা আছে, বেশিরভাগ বইয়ে লেখা আছে যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা একই পরিমাণ তড়িৎ চালনা করি তাহলে বিভিন্ন তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তা তাদের নিজ নিজ তুল্য ভরের সমানুপাতিক। হাজারি স্যারের বই লেখা আছে যেহেতু বর্তমানে সিলেবাস থেকে তুল্য ভর কথাটা বাদ দেওয়া হয়েছে, তাই উনি বলেছেন যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তা তাদের পারমাণবিক ভরকে চার্জ দিয়ে ভাগ করলে সে ভাগফলের সমানুপাতিক। যেহেতু বর্তমান সিলেবাসে তুল্য ভর কথাটা বাদ দেওয়া হয়েছে, বুঝছো, তাই উনি এইভাবে বলেছেন পারমাণবিক ভরকে চার্জ দিয়ে ভাগ করলে সে ভাগফলের সমানুপাতিক। আমার বিশ্বাস তোমরা এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা খুব সুন্দর করে বুঝে গেছো। আমি বলি না যে ফ্যারাডে কি বলেছে ওটা তোমার বোঝার দরকার নাই, তুমি নিজে চিন্তা করো কি হওয়া উচিত। যে যার তাই না, তাহলে আমরা কিন্তু ফ্যারাডে পরে বললাম, আমরা প্রথমে দেখলাম যে যার পারমাণবিক ভর বেশি তার সঞ্চিত পদার্থ বেশি, আবার যার চার্জ বেশি তার পদার্থ কমে যাবে। তাই দুটাকে হিসাব করে দেখলাম আমরা তুল্য ভরের সমানুপাতিক। তাহলে আমরা বলতেই পারি যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে একই চালনা করলে আমার ধরো ডাব্লু কপার, সে কপারের তুল্য ভরের সমানুপাতিক। তাহলে WCU ইজ কে লিখলাম, কারণ একই পরিমাণ বিদ্যুৎ যেহেতু আমরা চালনা করছি, ঠিক আছে, তা লিখতে পারি WCU/E
Cu ইজ ইকাল টু কে। এবার সিলভার, তাহলে সিলভার যে বা সিলভার সঞ্চিত হবে তা সিলভারের তুল্য ভরের সমানুপাতিক, তাহলে ডাব্লু এজি ইজ ইকাল টু কে ইন্টু ই এজি, ডাব্লু এজি বাই ই এজি ইজ ইকাল টু কে। তাহলে আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে লিখতে পারি WCA সমানুপাতিক ECA, WCA বাই ECA ইজিক্যাল কি একবারে লিখলাম, ঠিক আছে। বলো ভাই সব ক্ষেত্রে আপনি ধ্রুবক একই দিলেন কেন? কারণ একই পরিমাণ তড়িৎ চালনা করছি যে। তাহলে WCU বাই ECU ইজিক্যাল টু কে, WAG বাই E ইজিক্যাল টু কে, WCA তাহলে আমরা লিখতে পারি না এখান থেকে? দেখো তো লিখতে পারি নিশ্চয়, WCU বাই ECU ইজিক্যাল টু WAG বাই EAG ইজিক্যাল টু WCA বাই ECA। এই সূত্র পেয়ে গেলাম। যদি এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় একই পরিমাণ তড়িৎ ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি চালনা করলে এত গ্রাম ধরো কপার সঞ্চিত হলো, কত গ্রাম বলে দিল যে সিলভার সঞ্চিত হবে, তো কপার পরিমাণ বলে দেওয়া আছে আমার। আমরা খুব সহজেই সিলভারের তুল্য ভর বের করতে পারি, তার পারমাণবিক ভরকে চার্জ দিয়ে ভাগ করব। সহজে আমরা কপারের তুল্য ভর বের করতে পারি, তার পারমাণবিক ভরকে চার্জ দিয়ে ভাগ করব। আমরা সহজে সিলভারের তুল্য ভরটা অঙ্ক থেকে বের করে ফেলতে পারি। যদিও তোমাদের বেশ কিছু অঙ্ক ছিল এই সূত্রের, আমরা দ্বিতীয় সূত্রে কাজ না করে প্রথম সূত্র দিয়ে অঙ্কগুলো করে ফেলেছি। এখন তোমরা আমাকে বলো ক্লিয়ার কিনা, বলো তোমরা আমাকে প্লিজ একটু জানাও যে দ্বিতীয় সূত্রের এই গাণিতিক বিষয়গুলো তোমরা ক্লিয়ার কিনা। আমরা আর খুব অল্প সময় ক্লাস করে আজকে ক্লাসটা শেষ করে ফেলবো, কারণ তোমরা নিশ্চয়ই জানো বেশি পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধুই 3টা মৌল দিয়েই আরো আছে, যত পাবা সব পাবা ভাইয়া তোমরা, আমরা দেখালাম তাই এটা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে মূল জিনিসগুলো আমরা বুঝে ফেলেছি। আমরা জাস্ট একবার দেখিনি যে এই তড়িৎ বিশ্লেষ্য অংশে আমাদের আসলে কি কি আর আছে। ওকে, এই যে দ্বিতীয় সূত্র আর ওই যে আপেক্ষিক পরিবাহিতা তোলা পরে দেখবো ভাই, বললাম না ওগুলো অ্যাডমিশন টেস্ট, আবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রয়োগ গেলে তোমরা পড়ে নিবা ভাইয়া। তুল্যাঙ্ক হয়ে গেছিল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা সম্পর্কে আরনিয়াসের মতবাদ। দ্রবণে বা গলিত অবস্থায় 15 নম্বর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো স্বতঃস্ফূর্ত ভেঙে গিয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যানায়নে রূপান্তরিত হয়। তোমরা নিশ্চয়ই জানো এটা। আরনিয়াস তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহিতা সম্পর্কে মন্তব্যগুলো করেছেন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং উৎপন্ন ক্যাটায়ন অ্যানায়ন দ্রবণে সাম্য অবস্থায় থাকে, ঠিক আছে। ওকে, এটা তো বুঝো। তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা এবং তড়িৎ মাত্রা সমান বা ভিন্ন হতে পারে, কিন্তু দ্রবণে উপস্থিত উৎপন্ন ক্যাটায়ন অ্যানায়নের চার্জের পরিমাণ সমান থাকায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ নিরপেক্ষ হয়। এই কথা অর্থ দেখো, তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা এবং তড়িৎ মাত্রা সমান বা ভিন্ন হতে পারে। এই যে দেখো, মনে করো সোডিয়াম সালফেট, ঠিক আছে না? দেখো সোডিয়াম কিন্তু দুটা আর সালফেট কিন্তু একটা। সোডিয়াম দুইটা দেখো কিন্তু সালফেট একটা, কিন্তু চার্জ কি? চার্জও +2, নেগেটিভ চার্জও -2। অর্থাৎ এই ক্যাটায়ন আয়নের সংখ্যা ভিন্ন হতে পারে, একই হতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু মোট চার্জের পরিমাণ কি হবে? একই থাকবে। এই জন্য দ্রবণটা নিরপেক্ষ হয়। দেখো সোডিয়াম কিন্তু দুটা, সালফেট কিন্তু একটা, কিন্তু চার্জ 2+, 2-। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন আয়ন ও পরমাণু ধর্ম প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন হয়। অবশ্যই ভিন্ন হয়, জন্যই তো আমরা এটাকে বলি রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন আয়ন, আসসালামু আলাইকুম। হ্যাঁ না শেষ ভাই, শেষের দিকে না, থ্যাংক ইউ বসেন, শেষের দিকে একদম ভালো আছি। আসসালামু আলাইকুম। এই 2 মিনিট শেষের দিকে, একদমই শেষে। উজ্জ্বল ভাই এসছে তো, এমনি কম পড়াতাম, তারপর উজ্জ্বল ভাই এসছে, এখনই ছেড়ে দিব। বস্তুত আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়, তো জানো তোমরা এটা। দ্রবণে একই জাতীয় দুটি আয়নের মধ্যে যে আয়নটির ঘনমাত্রা বেশি তার চার্জ এবং তার প্রবণতা বেশি। গত ক্লাসে এটা আমরা বলেছি।
ইলেকট্রনের প্রকৃতি বা ভিন্নতার কারণে দ্রবণে আয়নের চার্জ বিমুক্তের ক্ষমতা, আয়নের চার্জ বিমুক্ত, জানো এটা। ওকে, ইলেকট্রোপ্লেটিং ছোটবেলা থেকে পড়ে আসছো যে বেশি সক্রিয় ধাতুর উপর যদি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। ওকে, এই তো অঙ্কগুলো তো আমরা পরে করে বলেছি, অঙ্ক হয়ে গেল। ওকে, তার মানে একটা ব্যাপার খেয়াল করো, আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষটা কমপ্লিট হয়ে গেল। এই তড়িৎ বিশ্লেষ্য কোষগুলোকে কিন্তু আমরা বলে থাকি এক প্রকোষ্ঠ বিশিষ্ট। কেন জানো? এই যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই, তার মধ্যে দুটা তড়িৎ দ্বার দিই আমরা, এবং এইটা কি করে, এটা পজিটিভ ব্যাটারির একটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তাই তো। বা তড়িৎ রাসায়নিক কোষ যখন করি আমরা দুটো আলাদা প্রকোষ্ঠ, এখানে একটা প্রাচীর দেওয়া থাকে, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আর তড়িৎ রাসায়নিক কোষ হলো দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। ওকে, তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষটা কমপ্লিট। এগুলো খুবই ছোট ছোট জিনিস ছিল যেগুলো 9, 10 তোমার পড়ে এসছো। আগামী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে শুরু করবো এই অধ্যায়ের, তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।